হবে, তারা হয়তো তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়, যদি আপনার আসনে বা অন্য কোনো আসনে যদি কেউ বিদ্রোহী দাঁড়ায়, সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না? বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয়, তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে, তাহলে কিন্তু সে জিতে আসবে। কিন্তু এইরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল। এরকম আসন খুবই কম, এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই। কিছু অতিক একটা ইস্যু, সেক্ষেত্রে পরবর্তী সংসদে আসলে বিএনপি কি বন্ধুহীন একটা দল হয়ে মানে হবে না? পরবর্তী সংসদে যেই সরকার গঠন করুক, তাকে কিন্তু পারফরমেন্স বেসড কাজ করতে হবে। তার কাজের উপরে নির্ভর করবে তার জনপ্রিয়তা টিকবে কিনা। বাংলাদেশ কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে মানুষ কিন্তু আর দমন পীড়ন করে আপনি তার মুখ বন্ধ রাখবেন, এটা আর সম্ভব হবে না। মানুষ আপনার সমালোচনা করবে, সরকারের সমালোচনা করবে, প্রতি পদে পদে সরকারকে জবাবদিহি করতে হবে। হাসিনা যেভাবে 15 বছর জবাবদিহি ছাড়া ছিল, এটা বাংলাদেশে আর কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। সো পারফরমেন্স বেসড যদি বিএনপি ভালো কাজ করতে পারে, রুল অফ ল এনশিওর করতে পারে, ভালো একটা জুডিশিয়ারি এনশিওর করতে পারে, বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে, বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারে, অর্থনীতির অবস্থা একেবারে খাদে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও টেনে তুলতে পারে, এই জায়গাগুলোতে নির্ভর করবে যে মানুষ বিএনপির ব্যাপারে আসলে কিরকম দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনার দল মানে বিএনপি, তারেক রহমান বারবারই বলছেন যে সব দলকে নিয়ে একটা সরকার গঠিত হবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে গণতন্ত্র মঞ্চের সাথে যে দলগুলো রয়েছে, 12 দলীয় জোট, এদের থেকে যদি আসলে পাশ না করে সংসদে যেতে পারে, যদি তারা পাশ না করতে পারে, সেখানে আসলে বিএনপি সবাইকে, সেই সবাইটা আসলে কারা? দেখুন, একটা সরকার চালাতে গেলে তো কেবল 300 এমপি না, এর বাইরেও হাজার ভাবে আপনি একটা মানুষকে ইউটিলাইজ করতে পারেন। এছাড়া আপনি যদি সংসদের কথাও চিন্তা করেন, উচ্চকক্ষের অপশন কিন্তু আপনার হাতে থেকেই যাচ্ছে। সো আপনি যদি কাউকে নিম্নকক্ষে ডাইরেক্ট ইলেকশনে নাও আনতে পারেন, আপনি কিন্তু তার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে উচ্চকক্ষে কাজে লাগাতে পারবেন। এছাড়াও 10% টেকনোক্র্যাট মিনিস্টারের একটা অপশন আছে। সেখানেও কিন্তু যারা হয়তো সরাসরি ইলেকশন করলো না বা পারলো না, তারা কিন্তু সেখানেও একটা মিনিস্ট্রি পেতে পারেন। সো আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম, কোনটা হবে এটা তো বলা কঠিন, আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটাও বলা কঠিন। কিন্তু গভর্নমেন্ট রান করতে যেহেতু অনেক মানুষের প্রয়োজন হয়, সো আপনার যোগ্যতা যদি থাকে, আপনাকে নির্বাচনটা এত চ্যালেঞ্জিং হবে বিএনপি ভাবছে, সেজন্য বিএনপি তার ক্যান্ডিডেটের বাইরে আসলে চিন্তা করছে না। না, দেখুন, এখানে 2022 সালের 28শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জনাব তারেক রহমান লন্ডনে একটা বক্তব্য রেখেছেন। এই প্রথম তিনি সেই বক্তব্যটা রেখেছেন যে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করব, যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে মানে একসাথে রাজপথে থেকে এই সরকারকে অপরাজিত করবে, আমরা বিজয়ী হয়ে আমরা একসাথে সরকার গঠন এবং আমরা একসাথে নির্বাচন করব, এই কথাটা তিনি বলেছেন প্রকাশ্যে। তার আগে দিয়ে জাতীয় সরকার একটা ইস্যু নিয়ে মানে কয়েকটি রাজনৈতিক দল একটা ঐক্যবদ্ধ একটা কর্মসূচি দেওয়ার মানে চিন্তাভাবনা করছিল যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তো সেখানে তার বিপরীতে তারেক রহমান একটা এই বক্তব্যটা দেওয়ার পরে আপনার প্রায় যুগপৎ আন্দোলন সূচনা হয় এবং আপনার 30শে ডিসেম্বর 2022 সালের থেকে যুগপৎ আন্দোলনে 12টি রাজনৈতিক দল এবং জোট ভিন্ন ভিন্ন জায়গা থেকে যুগপৎ আন্দোলন করত এবং এটা একদম 7ই জানুয়ারি পর্যন্ত 2024 সাল পর্যন্ত চালিয়ে গেছে। পরবর্তীকালে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে জুলাই আগস্টে, সে সময় রাজনৈতিক দলগুলো মাঠের মধ্যে ছিল। তার মধ্যে অনেকে এখন বিএনপির সাথে আসতেছে যারা মাঠের মধ্যে ছিল না, কিন্তু 12টি দল ছিল। যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একই প্রতীকে নির্বাচন করা যাবে না, এখন ভিন্ন ভিন্ন প্রতীকে, যা নিবন্ধিত রাজনৈতিক দলকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা অর্থ হলো যে আমার মনে হয় যে যেহেতু সংসদীয় উচ্চকক্ষের একটা বিষয় আছে এবং রাজনৈতিক দলগুলো নিবন্ধিত এবং তার কতটা ভোট সে পাচ্ছে তার কাউন্ট করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন আমরা ঐক্যমত্য কমিশনে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি যারা এই যুগপৎ আন্দোলনের সাথে জড়িত, তারা কিন্তু খুব একটা গা লাগায়নি যে মানে প্রতীকের বিষয়টা নিয়ে ভালোই তো নিজের প্রতীক নিয়ে নির্বাচন করলে অসুবিধা কী। কিন্তু পরবর্তীকালে তারা যখন মাঠে ময়দানে নামলো, তারা দেখলো যে প্রতীকটা একটা বিরাট বিষয় আছে এবং অনেকগুলো রাজনৈতিক দল যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নিজস্ব প্রতীক নিয়ে। অনেকেই আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে নির্বাচনের মানে প্রতীক পেয়েছেন, অনেকে আগে প্রতীক পেলেও তারা সেই প্রতীকটাকে পরিচিত করেন, অর্থাৎ সেই প্রতীকে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, তারা মাঠের মধ্যে নেমে একটা জিনিস দেখতেছে। এবং বিএনপিও এটা দেখছেন যে বিএনপি আসলে এত বড় রাজনৈতিক দল এবং তাদের আপনার ক্যান্ডিডেটের সংখ্যা এত বেশি, সেখানে ম্যানেজ করে অন্য কাউকে ভোট দিলে অন্য প্রতীকে
মানে তাকে যদি প্রার্থী মনোনয়ন করা হয় সেখানে যদি কেউ বিদ্রোহ করে সেই বিদ্রোহটা দমন করাটা বিএনপির জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। যেমন 223টা না কটা আসনে যখন ডিক্লেয়ার করে 36টা আসনে যখন ডিক্লেয়ার করেছে 237টা প্রথম দফায় করেছিল, তখন কিন্তু শক্ত আজকে যেভাবে বললো যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই দুই একটা ছাড়া, তখনও যদি বলতো যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, এটাই আমাদের চূড়ান্ত বলতেছে, এটা আমরা প্রাথমিকভাবে দিলাম, এটা পরিবর্তন হতে পারে। প্রথমে একটা দুইটা তিনটা চারটা করে প্রায় অনেকগুলো প্রায় 100 আসনের মধ্যেই আপনার প্রতিবাদ শুরু হয়ে গেল, যেটা দলের জন্য এটা ক্ষতিকর, সেটা দমিয়ে আনা হয়েছে। এবং এটা এই মুহূর্তে আপনার যে শরিক দলগুলো, আমরা যারা ধরেন 12 দল, আমরা এক মুহূর্তের জন্য আমরা রাজপথ ছাড়িনি, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেভাবে আছে, কিন্তু আবার অনেক আছে যাদের কিন্তু সেভাবে নির্বাচনী এলাকাটা ওইভাবে গোছানো নেই, সেই নির্বাচনী এলাকায় সেইভাবে কাজ করতে পারেনি, অথবা বিভিন্ন 7-8 রকমের জরিপও ওনাকে সেভাবে তুলে আনা যায়নি, যে কারণে বিএনপি কিছুটা দ্বিধান্বিত। তারপরেও কিছু অবশ্যই বিএনপি আপনার, যেহেতু আপনি বলছেন বন্ধুর ব্যাপার ছাড়াও একটা কমিটমেন্টের ব্যাপার আছে, কমিটমেন্টের কারণে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানকে আসন ছাড়বে বলে আমরা আশা করছি, আমাদের হিসেবে বলা হচ্ছে। এবং যাদেরকে আসন দেওয়া যায়নি তাদেরকেও কিন্তু একটা সরকারের রাজনৈতিক দলে বিভিন্নভাবে প্রোভাইড করতে পারবে, এই কথা, এই বার্তাটা কিন্তু দেওয়া হচ্ছে যে এখনই আলোচনাটা শেষ হয়নি, আপনার এখনই মানে সব কিছু বন্ধ হয়ে যায়নি, আলোচনা করে এটা একটা সমাধান করা যাবে। আমাদের সাথে কথা ছিল যে আমরা যারা মানে যুগপৎ আন্দোলনের সাথে ছিলাম, একবার তারেক রহমান সাহেবের সাথে আমরা সবাই মিলে কথা বলেছিলাম, মিলিতে হবে। আরেকবার কথা ছিল যে সবার সাথে মিলিতে হবে, একটা কথা বলবেন, কিন্তু এখানে বেগম জিয়ার অসুস্থতা বিভিন্ন কারণে আর এই কথাটা বলা হয়ে ওঠে নাই। কিন্তু আমাদের সাথে যারা লিয়াজু করছেন, নজরুল ইসলাম খান সাহেব বা আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব, ওনারা কিন্তু যোগাযোগটা রাখছেন, যোগাযোগটা বন্ধ হয়ে যান নাই। কিন্তু সমস্যা হলো যে আপনারা যেই দলের প্রার্থী আছেন, ধরেন বিভিন্ন শরিক দলের, তাদের বিপরীতে আবার বিএনপির শক্ত প্রার্থী আছেন, সেই ক্ষেত্রে বিএনপি বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা একটা সুরাহ করবেন, আমরা এটা আশা করছি। এবং আমাদেরকে জানানো হয়েছে যে এটা 10-12 তারিখের মধ্যে এটা একটা ফয়সালা হয়ে যাবে। আমি একটু প্রিন্স ভাই এই জোট নিয়ে একটু আলোচনা শুনবো, তারপরেও আমি আপনাকে স্যার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আগামী নির্বাচন নিয়ে, নির্বাচন আবাদ সুষ্ঠু হবে সেরকম প্রত্যাশাই করছেন। আজকে একটা অনুষ্ঠানে জনাব সাইফুল্লাহ বলেছেন যে নির্বাচন আয়োজনে কমিশন এখন অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি। এবং জামায়াতের আমির আজকে সিলেটে একটা অনুষ্ঠান ছিল, সেখানে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ না থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কু হতে পারে এই দেশে। আপনার কি মনে হয় যে নির্বাচনী কু হওয়ার মতো কোনো পরিবেশ আসলে রয়েছে কিনা? যদি সেটাই সেই সম্ভাবনা থাকে, তাহলে ডক্টর ইউনূস যে একটা অবিস্মরণীয় একটা সুন্দর ইলেকশন করতে চায়, সেই স্বপ্ন কি আসলে বাস্তবায়িত হবে? হঠাৎ করে এই প্রশাসনিক কুয়ের কথা আসলে কেন আসলো? না, আমি ঠিক একই, আপনি যেখানে শেষ করলেন, আপনি ওই কথা না বললে আমি সেই প্রশ্নটাই করতাম যে আমাদের মানে জামাত নিয়ে তো আর কথা বলতে ইচ্ছাও করে না, কিন্তু তার আমির যখন প্রশাসনিক কুর কথা বলে, ওনাকে তো সুনির্দিষ্টভাবে বলতে হবে। কারণ আমরা তো নানা ম্যানিপুলেশনের তাদেরই অনেকগুলো কর্মকাণ্ড দেখছি, তাদের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, তাদের অনেকের যে ভাষা ব্যবহার, তাতে তো আমরা দেখছি যে আধিপত্য কাকে বলে এবং কত রকমের কি তারা করার চেষ্টা করতে পারে। শোনা যায় টাকার তো কোনো অসুবিধা নাই, তাদের ধর্মকে ব্যবহার করার অসুবিধা নেই, সুতরাং এই ব্যাখ্যা তাকে দিতে হবে, এটুকু বলে আমি থামলাম। কিন্তু এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, যে নির্বাচন কমিশন এবং সরকারের আরও যে দায়িত্ব পালন কথা ছিল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেটা কিন্তু যথাযথভাবে হয়নি। যার জন্যে দেখবেন প্রথম দিকে আমাদের প্রফেসর ইউনূস সাহেব বললেন যে কি ইতিহাসের সেরা নির্বাচন, পরিষ্কার নির্বাচন। এখন কিন্তু অন্ততপক্ষে আমরা তো এর আগেও বলছি, আজকেই বলছি, নট দ্যাট যে যতটুকু ভালো হয় ততটুকু একটা হোক, গণতন্ত্রের পথে হাঁটার জন্য আর যেন কাল বিলম্ব না হয়। তাহলে সেই রকম একটা জায়গায় কিন্তু আমরা আসছি। এইবার আসি, দেখেন এই যে অবাধ নিরপেক্ষ নির্বাচন বা যে আলোচনাটা আসছে, যে সাধারণ, আমি খালি একটা দলের আকাঙ্ক্ষা দরকার নেই, মানুষেরও যদি আকাঙ্ক্ষা সাধারণভাবে বুঝে থাকি যে ঠিক আছে পার্লামেন্টের ডেমোক্রেসি, তাতে বিভিন্ন দল মত আছে, তাদের সবার অংশগ্রহণ থাকুক, যেটা হয়তো আপনিও এখানে শুরুতে বলতে চাইলেন। এখন সেইটা আমাদের যে প্রচলিত সিস্টেম, এই সিস্টেমে তো আপনি সেটা আশা করলেই ভুল করবেন। তা সেই সিস্টেমে আপনি আশা করলে আপনাকে তো হয় ম্যানিপুলেশনের জায়গায় যেতে হবে, অথবা আপনি এই যে আমাদের নির্বাচন এখনও ধরেন এই যে 3টা M সহজে বোঝার জন্য বলে কি, মানি, মার্কা অ্যান্ড মাসেল। যদি এর বাইরে আরও আছে, ভয়ের রাজত্ব আছে, ধর্মের ব্যবহার আছে, প্রশাসনিক কারসাজি আছে, সেগুলো তো আছেই, কিন্তু আমি সহজে বললাম। তাহলে এর থেকে আপনি মুক্ত করার আগ পর্যন্ত আপনি পারবেন না, এটা এক। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে আপনি যেমন অবশ্য মার্কার পয়েন্টটাকে আমি এটাকে বাদ দেওয়ার ব্যাপার না পক্ষে, এই কারণে, কারণ একটা দল তার মার্কা দিয়েই পরিচিত হয় বাংলাদেশে, সুতরাং ওইটাকে আমি প্রধান ধরি না। কিন্তু আমি জেনারেল মানুষের বোঝার জন্য কথাটা বললাম, কারণ মার্কা তো ফ্যাক্টরি, যেটা উনি বললেন খুবই কারেক্ট। কিন্তু তাহলে কি আপনার লাগবে যদি আপনি পার্টিসিপেটরি র্যালি করতে চান? একটা হচ্ছে ধরেন যেটা যে পিআর অন্যরা বলে তার সাথে আমাদের একমত না, কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা,
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নির্বাচিত হইতে হবে, সকল উন্নয়নের কর্মকাণ্ড সেখানে হবে। এবং আমাদের সংবিধানে এখনও কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা করা হয়েছে, আইনজীবী শুনে দেখতে পারেন। তাহলে সেইটাকে যদি আপনি করতে পারতেন, আর পার্লামেন্টকে যদি রাখেন অ্যাবসলিউট আইন প্রণয়ন প্রধান কাজ, ওইদিকে ফুটবল ভাগ করতেও যাবে না, রাস্তাঘাটেও যাবে না, সেক্ষেত্রে তো তাহলে এমপি কিন্তু- হওয়ার লোক আসলে কমে যাবে না, কিচ্ছু আসে যায় না, তখন যোগ্যতা সম্পন্ন মানুষই পাবে না। খুবই কারেক্ট। কে হবে? আপনি দলও তো দেবেন না, এখন তো আপনি দিতে বাধ্য হচ্ছেন। তাহলে আপনি এখন তো দলের দোষ দিতে পারেন না এই সিস্টেম রেখে, কারণ একটা দল সে তো তার সরকার গঠন করতে চাইবে এমন লোককে দেবে যে জিতে আসতে পারে। আপনার যদি আমাকে ব্যক্তিগত, আমি কোনো দলের কথা বলছি না, এই রকমের হলে সে অনিচ্ছা সত্ত্বেও হলো যারা শুধুমাত্র জেতাচ্ছেন তাকে তো ওইটাকে দিতেই হবে। তাহলে আপনি যে শরিক তার আসন ভিত্তিক চাচ্ছেন, তাহলে এটা তো হবে না। তাহলে হয় আপনি ওইটা করে পিআর সিস্টেম ভাবতেন, তাহলেও বাংলাদেশের বাস্তবতায় মেজর আসতো, আমি তা দেখি না। কিন্তু তারপরে বললাম কিছুটা হয়তো সেফগার্ড থাকতো। কিন্তু আর একটা দরকার কি ছিল জানেন, যেটা আমরা প্রথম দিন থেকে বলেছি, আমি অন রেকর্ড কথাটা আবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে 2014 সালের, যদি আমি তারিখ ভুল না করি, 5ই অক্টোবর, 1-2 দিন এদিক ওদিক হইতে 2024 দ্বিতীয়বারের মতো যখন বাম গণতান্ত্রিক জোট দেখা করি, আমাদের লিখিত কাগজ খুঁজে দেখতে পারেন। আমি দাবি করবো যে আমরা যত কথা বলেছি উন্মুক্ত করা হোক, যত লিখিত দিয়েছি উন্মুক্ত করি জাতির সামনে। তখন আমি বলেছিলাম আপনাদের সামনে একটা প্রধান কাজ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। এর জন্য যদি প্রয়োজন হয় সংবিধান বিবেচনা করবেন, তাই ছাড়া করবেন। লিখিত কিন্তু আমাদের আছে, এটা খালি ওরাল কথা না। সেই কাজটা যদি আজকে করতেন, ধরেন আমি একটু উদাহরণ দিই। আচ্ছা, নির্বাচনে বলতো মার্কা থাকলো, কিন্তু নির্বাচনের সমস্ত প্রচার প্রপাগান্ডার দায় দায়িত্ব নির্বাচন কমিশন নেবে, সরকার নেবে, কাউকে এক্সট্রা করতে পারবে না। তারাই সমাবেশ করবে, তারাই কার ম্যানিফেস্টো কোন ব্যক্তির কি সেটা করবে। তাহলে আপনি এইরকম একটা সমসংযোগ করলে কিন্তু আসতে পারবেন। আপনি দেখেন তো, আপনি নির্বাচনে পোস্টার অন্যান্য কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে আপনি কাকে দোষ দেবেন? একজন করছে, আরেকজন না করলে তার পজিশনই থাকে না। কোটি কোটি টাকার উৎসব তো চলতেছে, আপনি সাধারণ প্রার্থী তো পারবে না। আর মানুষের পুরনো মনস্তত্ত্বের কারণে তার কাছে মাইন্ডসেট পুরনো একটা জায়গায় চলে আসে, যাচ্ছে মনে করে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তার কাছে না গেলে আমার পাত্তা থাকবে না, কারণ আপনি আইনের শাসন আনতে পারেন নাই। আপনি তো এখনো বলছেন, যেমন আজকে দেখলাম ওই যে একজন ডাক্তার সাহেবকে নিয়ে ময়মনসিংহ সমাজে ঘটনা হয়েছে, উনি বললেন যেটা পুরনো আমরা জানি, কিন্তু পুরনো কথা, উনি ওনার প্রমোশন ওটা নিয়ে যখন দাবি করছে, তখন বলছে আপনি আমাদের কাছে আসছেন কেন, নেতাদের কাছে যান, নেতারা এসে বলুক। তা এইটাতে এখনো আমাদের মনস্তত্ত্বে আছে। তো এই 12-15 মাসে অন্তত পক্ষে সংস্কারের এই ধরনের কাজ যদি করতে পারতেন, তাহলে আমি নিশ্চিত করে বলছি অনেক দল বা অনেক প্রার্থী স্বতন্ত্র হয়েও আসতে পারতো। হ্যাঁ, একটা দল, এটা কথার কথা বলছি, এটা আমার মত, আবার দল হিসেবে ধরেন না, ধরেন একটা দল সেটাও যদি উন্মুক্ত করে দিত, যাচ্ছে ঠিক আছে, দল তার একটা প্রার্থী দিল, কিন্তু আমাদের গণতন্ত্রের স্বার্থে এখন আমরা কতগুলো জায়গায় করলাম, সেও দরকার হলে ওই দলকে আপনি যদি সেটা মনস্তাত্ত্বিক পরিচিত করতেন, সে দরকার হলে স্বতন্ত্র দাঁড়াতে পারবে, তাহলে তখনও আপনি আনতে পারতেন। অর্থাৎ আনার জন্য আপনি কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না, বরঞ্চ এখন যেটা করছেন, তাহলে দেখেন একটা কি হচ্ছে, আপনি ঠেলে দিচ্ছেন যে ম্যানিপুলেট করে জিতে আনো, যেটা অসম্ভব ব্যাপার, হবে না, এটা কেউ গ্রহণ করবে না। আর দ্বিতীয়ত একেবারে দয়ার দান, এবং দয়ার দান তাহলে করবে কেন? আমি তো এটা দেখি না ওই কারণে, কারণ যাদের অর্গানাইজেশন নাই, কেউ যদি তাকে দেয় তিনি তো জিততে পারবেন না, কারণ এখনকার সিস্টেমে, তাহলে তো ওই দলও তো বিপদে পড়বে। সুতরাং পুরো সিস্টেমটা আমাদের হাতে যে একটা অপূর্ব সুযোগ আসছিল, যে আমরা যদি চেঞ্জ করতে পারতাম, তাহলে সেই সুযোগটা আসলে আমরা মিস করলাম। পার্টিসিপেটরি হতো, সেটা হয় নাই। আপনার মতে আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে জোট নিয়ে যে কথা হচ্ছে, আপনারা আসলে কাদের সাথে জোট করবেন, এটা নিয়ে কিন্তু একটা জনমনে একটা প্রশ্ন রয়েছে। গতকালই আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দেশে বিদ্যমান পুরনো রাজনৈতিক জোটগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, এই কারণে এনসিপি কয়েকটি তুলনামূলক নতুন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হতে আলোচনা চলছে। এই জোট করে ভোটের মাঠে প্রভাব ফেলার মতো শক্তি বা অবস্থানকে আসলে আপনারা তৈরি করতে পারবেন? আসলে এই অনেকেরই কিন্তু আসলে প্রত্যাশা, আমারও ব্যক্তিগত প্রত্যাশা যে এনসিপি আগামী সংসদে আসলে থাকুক, সেই থাকার মতো বাস্তবতাটা কি রয়েছে? না, প্রথমত আমি প্রিন্স ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে লিমিটেড সংস্কার চাইলে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, আর যদি আপনার গভীরতর সংস্কার চান তখন তিনি জুন জুলাইতে নির্বাচন দিয়ে চলে যাবেন। তো উনি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন, তো আমরা ধরে নিতে পারি উনি লিমিটেড সংস্কার করছেন। তো লিমিটেড সংস্কার বলতে কি ছিল, যে প্রয়োজনীয় সংস্কার হলো যে উন্নত নির্বাচন ব্যবস্থার সংস্কার, কিন্তু কার্যত এখন তো আমরা বাস্তবতায় আছি। আমরা কিন্তু গত 2 মাস আগেও আমরা হয়তো ভেবেছিলাম যে তফসিলের পূর্বে একটা বড় ধরনের প্রশাসনিক ক্র্যাকডাউন চলবে, মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, মানুষ অন্তত আপনার আইনের যে তার উপর আইন প্রয়োগ হবে সে ভয়টা পাবে ধরেন, কিন্তু সেটা তো আসলে হচ্ছে না। পাশাপাশি আপনি আরেকটা বিষয় যেটা দেখলেন যে আমরা আসলে শুধুমাত্র এনসিপির জোট না, দেখা যাচ্ছে জোটের রাজনীতি এখানে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ আমরা যেটা দেখি যে যেই রাজনৈতিক দল আপনার একটু প্রভাবশালী, মানে আমরা আসলে বড় বলি আসলে ওইভাবেই, যেটা
তৃণমূলে যাদের আপনার গ্রাসরুটস অর্গানাইজেশন স্ট্রং। এখন দেখা যায় ছোট রাজনৈতিক দলগুলো যখন জোট করে তখন তাদের মধ্যে বিলীন হয়ে যাওয়ার একটা প্রবণতা এখানে দেখা যায়। আদারওয়াইজ কিন্তু জোটের রাজনীতিতে যদি আপনি বলেন যে ধরেন কৌশল হিসেবে কিংবা অভিন্ন লক্ষ্য অর্জনের উপায় হিসেবে কিন্তু এটা একটা বেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ, যে ছোট ছোট ফ্রাঞ্চাইজিগুলো একসাথে হয়ে সরকার অথবা জনগণের দাবি আদায়ে বড় ধরনের চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু এখানে মূলত জোটগুলো হয় ক্ষমতামুখী। তো এনসিপির জন্য এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে যে জোট বলতেই আপনার জার্নালিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করে যে কয়টা আসন পাবে, মানে জোট বলতে আসলে কি, এটা যে একটা হোলিস্টিক একটা রাজনৈতিক আদর্শ, একটা রাজনৈতিক আদর্শের সাথে একটি আপনার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য তারা যে কাছাকাছি আসছে এই বিষয়টা কিন্তু চিন্তা করে না, চিন্তা করে লেনদেন কি হলো। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা যেটা এখন আমাদের যে জোটগুলো রয়েছে এগুলোকে আদর্শিক জোট, কোনোটাই তো আসলে আদর্শিক জোট না, সবগুলোই তো আসলে নির্বাচনের জোট না। যেমন আমি এই সেলিম ভাইয়ের কথা থেকে যে একটা বিষয় পেলাম, হ্যাঁ, যেন আমি আগে এটা চিন্তা করিনি ওইভাবে। 2022 সালে জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আন্দোলন করে যদি একসাথে যুগপৎ আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে তাহলে তারা নির্বাচন একসাথে করবে। এখন দুর্ভাগ্যজনকভাবে বিশেষ করে আপনার ছোট রাজনৈতিক দলগুলো যারা বিএনপির সাথে টাইট ছিলেন তারা তো আসলে তাদের আন্দোলন তার সরকার পতন ঘটে নাই, না ঘটার কারণে কিন্তু তারা অনেকটা বিএনপির কাছে করুণা প্রার্থী হয়ে গিয়েছে। এটা আসলে এটা তাদের কোনো আপনার না, এটা একটা কনসিকুয়েন্সটা এমন দাঁড়িয়ে গিয়েছে। তো এই ধরনের জোটের ক্ষেত্রে যদি আপনার নিজেদের সংগঠন না থাকে আর নিজেদের যদি রাজনৈতিক যে আপনার একটা স্ট্যান্ড, যেমন আপনি যদি বাম রাজনৈতিক দলগুলোর কথা বলেন, এক ব্যক্তির দল হলো সবাই কিন্তু বোঝে আসলে ওনার স্ট্যান্ডটা কি। কিন্তু বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে আপনি দেখবেন যে মোটা দাগে সবার